স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাজনৈতিক দল নানাভাবে চর্চা করে ক্ষমতার, কখনো কৌশলে কখনো প্রকাশ্যেই পূজা চলে বাহুবলের। এসব নিয়ে আজকে আলোচনা ছলে বলে দলে। এসব কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত মুন্না, আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য মীর আব্দুস সবুর আসুদ আছেন আমাদের সাথে। স্বাগত আপনাদের। ডক্টর হাবিব মিল্লাত মুন্না, আমি গতকালের ঘটনা বলি যে ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু মন্দিরে হামলা লুটপাটের ঘটনার প্রতিরোধে সরকারের স্থানীয় প্রতিনিধিরা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না কেন? রামুর ঘটনাতে আমরা দেখেছি যেখানে দলমত নির্বিশেষে সবাই সেই ন্যাক্কারজনক ঘটনা অংশ নিয়েছে। এখানেও কি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সারা দেশব্যাপী ছড়িয়ে আছেন তারা এরকম 200-300 বাড়ি ধ্বংসের মতো ঘটনা ঘটলো, তারা তাকিয়ে তাকিয়ে দেখলেন, কিছু করার সামর্থ্য রাখলেন? এটি কেন বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক দিকে সরাসরি প্রশ্ন এবং আক্রমণ। তো এর সত্যি কথা, ঘটনাটি যেটি ঘটেছে দুঃখজনক এবং আমরা দলীয়ভাবে এবং জাতিগতভাবে এই ধরনের বিপক্ষে। বাংলাদেশ আওয়ামী লীগ তো অবশ্যই, কিন্তু এজ এ বাংলাদেশি বাঙালি জাতি আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের মূলধন, আমাদের কালচারের। এর উপরে আমরা টিকে আছি শত শত বছর ধরে। আমাদের দেশে যে ঘটনা ঘটেনি তা না, কিন্তু সারা জীবন এই সমস্ত ঘটনাকে আমরা ঘৃণা করে এসেছি এবং আমরা সারা জীবন ঘৃণা করে যাব। বাংলাদেশে কখনো কখনো মুক্তিযুদ্ধ বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তাদের সময় এই ঘটনাগুলো প্ল্যান করে ঘটনা হতো যাতে তারা দেশ ছেড়ে চলে যায়, তাদের জমিগুলো অন্য কেউ দখল করে নিতে পারে। বাংলাদেশ এই সময়টিতে যে ঘটনা ঘটেছে আওয়ামী লীগের আমলে 2012 সালে কক্সবাজারের রামুতে যে ঘটেছিল, এই ঘটনাটি হচ্ছে সেরকমই একটি ঘটনা। 15টি মন্দির ভাঙা হয়েছে, ভাঙচুর লুটপাট করা হয়েছে। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জি, এই সময় ঘটনা আমরা তো বলছি যে ঘটনা ঘটা উচিত না। অঘটন যে ঘটবে না, আইফেল টাওয়ার বলি না, আমি টুইন টাওয়ার নিউ ইয়র্কে প্লেন দিয়ে ধ্বংস করে ফেলা হয়, একটি সংগঠিত হামলা, দুর্বৃত্তায়ন। এগুলো আমরা কখনোই আওয়ামী লীগের পক্ষ থেকে এবং 14 দলের পক্ষ থেকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষ থেকে আমরা কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। আপনারা সমর্থন করেন না, আপনাদের যারা সমর্থন করেন তারা আবার করে। আর একটা কথা বলি এখানে, আপনি বলেছেন আওয়ামী লীগ বা জনপ্রতিনিধিরা কি করছে? আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্ব হচ্ছে এগুলো প্রতিরোধ করা, তবে নৈতিকভাবে সমর্থন দেওয়ার দায়িত্ব, তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের অবশ্যই, যেহেতু সরকারি দল। কারণ রামুতে এই ধরনের ঘটনা ঘটেছে, রামুতে যখন হামলা ঘটেছে। আর একটা ঘটনা দেখেন, রামুতে ঘটনা ঘটার পর সেই ঘটনার বিচার হয়েছে, যারা দোষী তাদের বিচার হয়েছে, তাদেরকে পুনর্বাসন এত দ্রুত করা হয়েছে, অন্য কোন দেশে এই ধরনের দ্রুত করা হয়নি। আপনি দেখেন পুনর্বাসনের ব্যবস্থা দ্রুত করা হয়েছে। এবং দ্বিতীয় যে ঘটনা ঘটেছে আপনি দেখবেন এর সাথে যারা যে দলেরই হোক না কেন তাদেরকে অবশ্যই বিচার করা হবে। রামুতে ঘটনার মানে কি বিচার হয়েছে সেটা আপনি ভালো জানেন, যেটা লেখা আছে বিচার। এখন আপনি চাইলে তো পরদিন একজনকে ফাঁসি দেওয়া সম্ভব হবে না। কি বিচার হয়েছে সেটা আপনি বলেন। আমরা যেহেতু বিচার হয়েছে বলেছেন, আপনি কি বিচার হয়েছে বলেন। আপনার কি প্রত্যেকটা ঘটনা খুঁটিয়ে খুঁটিয়ে মনে রাখা? যতদূর আমার মনে পড়ে যে বিচার প্রক্রিয়াধীন রয়েছে এবং বিচার হচ্ছে, অবশ্যই বিচার হচ্ছে সেই ঘটনার। এবং আপনি যদি পত্রিকায় দেখে থাকেন, আমি একটু পরে আপনি যখন অন্যর সাথে কথা বলবেন আমি একটু দেখে নিব যে ঘটনা বললাম আমি সত্য বলেছি এবং জেনে শুনে বলছি। 18টি মামলা হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে, 2টি সাক্ষ্য গ্রহণ শুরু হলো। সাক্ষীদের আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান এবং প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী না পায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষীদের বৈরী ঘোষণা করা হয়েছে মামলার অগ্রগতি বলে। এইটিকে বিচার হয়েছে কিনা 12 সালের 29 সেপ্টেম্বরের ঘটনা, 31 অক্টোবর আমরা অবস্থান করছি। আপনি বিচার হয়েছে বলে আপনি বললে আমি মেনে নিতে রাজি আছি। আমি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাইবো যে রামুর ঘটনায় আমরা দেখেছি যে বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছিল, তাদের তদন্ত কমিটি সেখানে সফর করেছিল। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার ক্ষেত্রে বিএনপিকে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখেছি কিনা আমি আসলে খেয়াল করে দেখি নাই। আপনাদের এইসব ঘটনার ক্ষেত্রে আপনাদের অবস্থান আসলে কি? আপনাকে ধন্যবাদ। বিএনপি সবসময় এই সমস্ত ঘটার পরে তার প্রতিক্রিয়া অবশ্যই জানায়। কালকের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানিয়েছে না? আনুষ্ঠানিকভাবে তো এই ঘটনার তো প্রতিবাদ অর্থ হচ্ছে না হবে কেন? অর্থ হচ্ছে না, আনুষ্ঠানিকভাবে জানায়নি মানে জানায়নি। আনুষ্ঠানিকভাবে কালকে ঘটনা ঘটছে, আনুষ্ঠানিকভাবে বিএনপির বক্তব্যের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার কথা কি আসবে না? অবশ্যই আসবে। আর এসেছে কিনা? অবশ্যই আসছে। যে কোনো কোনো কিছু ভিতরে তো আসে। আপনি জানেন কিনা আপনার কাছে? মানে যে কোনো কিছু তো মানে হয়তো ব্যাপারটা হলো কিন্তু এটা তো খুব স্বাভাবিক একটা রাজনৈতিক দলের কাছে। সে যে রাজনীতি করে এটা স্বাভাবিক, এই স্বাভাবিক কর্মটি আসবেই না। আমরা স্বাভাবিক কর্মকাণ্ড এখন আপনি যদি বলেন যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মিছিল বের করা উচিত, বিএনপি কোনো বিবৃতি দিয়েছে কিনা, বিএনপি নিন্দা জানিয়েছে কিনা? বিএনপি আপনি অবশ্যই আপনি আজকে দেখবেন, নিশ্চয়ই তার প্রতিক্রিয়া তো অবশ্যই জানাবে। আপনি প্রতিক্রিয়া জানালেও সেটা প্রতিক্রিয়া আপনি এটা তো আমি চেয়ারপারসন, এটা তো শুনি, এটা তো একটা প্রশ্ন হলো না।
যে কোনো একটা এত বড় একটা ঘটনা ঘটার পরে বিরোধী দল আমরা আর সরকারি দল যেই হয় না কেন আমরা এই নিন্দা করবো না, এটা তো হতেই পারে না। হতে পারে এটা তো করেছেন কিনা এই প্রশ্নটা, আমরা কি একটু আপনি কি একটু জেনে বলবেন আমাদেরকে করেছেন কিনা, সোফার বিএনপি কোনো প্রতিবাদ করেছে কিনা? না, আমি যতটুকু আমার নিজের থেকে বলতে চাচ্ছি, এটা প্রতিবাদ অবশ্যই হয়েছে, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করছেন যে এটা প্রতিবাদ হয়েছে? অবশ্যই। কিন্তু আমরা এখন এটা জানতে পারিনি, সেই ক্ষেত্রে আমাদের একটু দুর্বলতা রয়ে গেছে যে বিএনপির প্রতিবাদ আমরা না জানার কোনো কারণ আছে নাকি আপনি বলেন? আমি জানি না তো এখনো করেছে কিনা। না জানার কোনো কারণ আছে? এই ধরনের একটা ঘটনা ঘটলে, এত বড় একটা ঘটনা ঘটলে, লোমহর্ষক ঘটনা ঘটলো, তার কোনো প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলি জানাবে না? না জানানোর কোনো কারণ আছে? আচ্ছা ঠিক আছে, যে আপনি যখন বলছেন তখন আমি ধরে নিচ্ছি যেটা জানিয়েছেন। সেলিম ভাই, আমি ওই প্রশ্নটির ক্ষেত্রে আসি যে বাংলাদেশ কি ধীরে ধীরে এতটাই অসহনশীল হয়ে উঠছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? সরকার ধন্যবাদ আপনাকে, নির্লিপ্ততা বা ধন্যবাদ আপনাকে। আসলে একটা নৈতিকতাহীন একটা সরকার যখন রাষ্ট্রের ক্ষমতায় আঁকড়ে ধরে, তখন নৈতিকতা এটা বিসর্জন সবাই দিয়ে ফেলে। এবং এখন যে দেশের মধ্যে যে ঘটনা ঘটছে, সেখানে একটা অনৈতিক ফল। একটা অনৈতিক সরকার যখন আমাদের ঘাড়ে চেপে বসেছে, একটা ভোটারবিহীন সংসদ নির্বাচনের মাধ্যমে যখন একটি সরকার পরিচালিত হচ্ছে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে এই ধারণাটা আসে যে এরা যদি এটা করে যদি পার পেয়ে যেতে পারে, অথবা তাদের এটা যদি রাইট হতে পারে, আমিও। আপনার এই থিওরি আসলে মানে খাটবে কিনা? কারণ 2012 সালে তার সরকারটি অনৈতিক ছিল না। আমি যদি 2014 5 জানুয়ারি পরবর্তী সরকারকে 2012 সালের রামুতে যে ঘটনা ঘটেছে, এটা আমরা প্রত্যেকেই দেখেছি যে সেখানে সরকারি দলের লোকেরা অগ্রগামী ছিল। হামলাতে সরকারি দলের লোকেরা অগ্রগামী ছিল। কয়েকদিন আগে এটা 4 বছর পূর্ণ হয়েছে। সরকারি দলের লোকেরা অগ্রগামী ছিল না, ব্যাপারটি হচ্ছে সরকারি দলের লোকেরাও সেখানে ছিল। জামায়াত, বিএনপি, আওয়ামী লীগের প্রত্যক্ষ নেতৃত্বে সেটি ঘটেছে। নেতৃত্ব ছিল সরকারি দল। তখন তার অনৈতিক সরকার ছিল না। তখন অনৈতিক সরকার ছিল না, কিন্তু এখন অনৈতিক সরকার আছে বলে কিন্তু সরকার এখন পর্যন্ত বিচার করতে পারছে না। গত কয়েকদিন আগে এটা 4 বছর পূর্তি হয়েছে, তখন কিন্তু সেখানকার পাবলিক এবং যারা আছে, মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু সাক্ষাৎকারে বলেছে যে সরকার আমাদের যত দ্রুত সম্ভব আপনার সেখানে মূর্তি প্রতিস্থাপিত করেছে, কিন্তু আমাদের মনের মধ্যে যে ঘা, সে ঘা আমাদের এখনো মিটাতে পারে নাই। ডক্টর হাবিবুল্লাহ যেটা বলেছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি যখন ক্ষমতায় থাকে তখন হিন্দুদের উপর অত্যাচার হয়। স্বাধীনতা বিরোধী শক্তি বলতে উনি কি বুঝিয়েছেন আমি আমার ধারণা নাই। বাংলাদেশের স্বাধীনতার পর কখনো জামাতে ইসলাম অথবা পিডিপি অথবা মুসলিম লীগ ক্ষমতা ছিল বলে আমার নিজের ধারণা নেই। এখন গত কয়েক বছর যাবৎ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচারটা হচ্ছে, তাদের নেতৃত্বে কারা আছে এটা যে আপনি নিঃসন্দেহে সেটা জানেন, এবং তাদের ঘর বাড়ি জায়গা জমি কারা ক্রয় করছে, এটা সরকারি দলের লোকেরাই তারা দখল করছে, এবং তারা আপনার সেখানে তাদেরকে বিতাড়িত করছে। বিতাড়িত করার পরে বিএনপি অথবা বিরোধী দল যে ঘটনাটি ঘটেছে সেটি সরকারি দলের লোকেরা করেছে। সেখানে কিন্তু সরকারি দলের লোকেরা কিন্তু অগ্রগামী ছিল। এখানে আপনি যদি এখানে অবশ্যই কালকের মধ্যে জানতে পারবো যে কারা কারা ছিল। কিন্তু এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টিকে আমরা সবসময় নিন্দা করি। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ধর্মীয়ভাবে সহনশীল একটা দেশ, মানুষের মনের মধ্যে ধর্মীয় সহনশীলতা আছে। এখানে উচকে দিয়ে মাঝে মাঝে কুচক্রি মহল, হয়তো সেখানে কোনো একটা স্বার্থশ্রেণীর মহল এই কাজটা করেছে। সেখানে তো কোনো হিন্দুদের বাড়ি দখল করার জন্য, হিন্দুদের কোনো সম্পত্তি দখল করার জন্য, হিন্দুদের কোনো মন্দির দখল করার জন্য। দলগুলি, সরকারি দল ছাড়া যারা রাজনৈতিক দল, তারা এই ঘটনা প্রতিরোধে যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট মনে করেন? যেখানে সরকারি দলের বাইরে যারা আছে এখন তো তারা আত্মরক্ষাই আপনার ব্যস্ত। এখানে যারা সরকারি দল করে তারা এখন জান্নাতুল ফেরদৌসে আছে। বিরোধী দল যারা আছে তারা তো হাবিয়াত যোগে আছে। তাদের পক্ষে এখন কোনো কিছু অগ্রগামী ভাবে পালন করা সম্ভব কিনা সেটা আপনি ভালো করে জানেন। গ্রামগঞ্জে সে অবস্থা আছে কিনা সেটা আপনি ভালো করে জানেন। আমি একটু আসুদ ভাইয়ের কাছে জানতে চাই যে আসুদ ভাই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করছেন, কেন এই ঘটনাগুলি বারবার ঘটছে? আমি যদি কালকে ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, এখানে আপনি জানেন যে ইস্যু নিয়ে ঘটনাটা ঘটছে, ওই ভদ্রলোকের নাম হইল রসরাজ দাস। উনি ফেসবুকে একটা আপত্তিকর ছবি মাধ্যমে বলা হয়েছে যে উনি এটি করেছেন, আপত্তিকর মাধ্যমে উনি এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাস দেওয়ার পরে ফেসবুকের মাধ্যমে সারা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এটা ছড়িয়ে পড়েছে, এবং ছড়িয়ে পড়ার পর বিকালবেলা আবার তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলেছে তারা তথ্য প্রযুক্তি আইনে তাকে বিচার করবে এবং চার্জশিট দেবে। তারা এইভাবে পুলিশ আগাচ্ছে। এখানে এইটার কেন্দ্র করে দুটি সংগঠন, ওখানে কিন্তু জামাতে ইসলাম খুব দুর্বল। আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশের সব জেলার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জামাত ইসলাম খুব দুর্বল। সেই কারণে এখন তারা জামাত ইসলাম নাই, তাহলে আছে কে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এখন শোনা যাচ্ছে যে রসরাজ দাসরা ভূসম্পত্তির মালিক, ওনাদের অনেক সম্পদ ওখানে আছে। সেই সম্পদের কারণেও হতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারে, অথবা আসলে উনি যে কাজটা করেছে সেটাও
একটা ঘৃণিত কাজ কারণে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে গেছে। এটা শুধু কিন্তু আপনার নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে আপনার গিয়া এই হবিগঞ্জ, মাধবকুণ্ডে এবং আপনার গিয়া মাগুরায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ কাকে বলছেন? রসরাজ যদি একটু অন্যায় করে থাকেন, বাকি 300টি ঘর লুট করা, আগুন দেওয়া, এগুলি কি সাধারণ মানুষের কাজ? এটা সাধারণ মানুষের কাজ, আমি সেটা সাধারণ মানুষের কাজ বলবো না, কিন্তু তারা কারো না কারো ছত্রছায়া, যারা প্রভাবশালী তাদের ছত্রছায়া আছে এবং তারা শক্তিশালী। তারা যেই তাণ্ডব দেখিয়েছে তাতে তারা অনেক শক্তিশালী। তো শক্তিশালী কারা হয়? একটু আগে কামাল ভাই বা হাবিব ভাই যেভাবে ইঙ্গিত করে, তো শক্তিশালী সেদিকেই চলে যায়। কারণ এখন তো বিকল্প কিছু নাই। এখন মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ, মানে আপনি মনে করছেন যে যারা ক্ষমতাবান, আপনি আমাকে একটু সময় দেন আসিফ ভাই, আমি একটু ডক্টর হাবিব মিল্লাত মুন্নার কাছে এই ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা সেটা একটু জানতে চাই। ক্ষমতাবান বা শক্তিশালীরা এই কাজটি করছেন বলে আসিফ ভাই এই প্রেক্ষাপটে বর্ণনা করেন। প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকে এবং নিজস্ব মতামত আমরা দিতেই পারি। আপনি যে ঘটনাটি ঘটিয়েছিলেন সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে রামুর ঘটনাটা, আপনি যদি দেখে থাকেন পত্রপত্রিকায়, এডিসি নুরুল ইসলাম যিনি অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার চিটাগাং ডিভিশনের, তিনি কিন্তু দায়িত্বে থেকে 1 তারিখে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মার্চ মাসের 12 তারিখে 2014-তে মূল আসামি তোফায়েল, যে নাইকনছড়ি উপজেলার চেয়ারম্যান, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং সে অ্যারেস্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটি মন্দির, প্রায় 13টি মন্দিরের মতো আমি যদি ভুল না করে থাকি সংখ্যায়, 20 কোটি টাকা দিয়ে পুনর্গঠন করা হয়েছে এবং পুনর্বাসিত করা হয়েছে এবং সেটা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। এবং এই যে এই কাজগুলো, মানে আমি এই তথ্যগুলো দিলাম এই কারণে যে আপনি বলছেন বিচার হয় না, কোনো কাজ হয় না। এখন আজকে এটি কি বিচার হওয়া না? বিচার, যিনি তোফায়েলকে গ্রেফতার করা হয়েছে, মেইন আসামি তোফায়েল হচ্ছে উপজেলা চেয়ারম্যান যে নেতৃত্ব দিয়েছে। মেইন আসামির 300 জনের নাম ছিল না, মেইন আসামি একজনের নাম, 300 জনের নাম ছিল, 300 জন ধীরে ধীরে থাকে। কিন্তু 1 নাম্বার ছিল নাইকনছড়ির, যেটা বান্দরবান উপজেলার নাইকনছড়ির যে চেয়ারম্যান তোফায়েল, সে হচ্ছে আসল আসামি ছিল, তাই গ্রেফতার করে এখনো সে গ্রেফতার অবস্থায় আছে। বিচার কাজ চলছে, সুতরাং আপনাদেরকে একটু সময় দিতেই হবে বিচারটা শেষ করার জন্য। আমি জানি না বিচারটা শেষ পর্যন্ত যদি জানতেন খবর নিয়ে আসতাম, কিন্তু আমি এটুকু জানি। আর আমি আপনাকে খবর দিতে পারি, এর আগে ক্ষমতাশালীরা এই ধরনের কাজ করেছে। ক্ষমতাশালীরা স্বাভাবিকভাবে ক্ষমতা না থাকলে এই ধরনের কাজ করা উচিত না, সেটা দলীয় ক্ষমতার কথা বলছি না। এমন একটা গ্রামের প্রভাবশালী লোক এমন কিছু করেন। আপনি নাইকনছড়ির তোফায়েল আহমেদের কথা বলছেন। তোফায়েল আহমেদ কিন্তু নাইকনছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যানও বটে। তারপরে তার চেয়ারম্যান ইলেকশন হয়নি, রাইট? তারপরে চেয়ারম্যান ইলেকশন, কিন্তু এর চেয়ে অনেক ছোট ছোট কাজে অন্তত 5 জন মেয়রের চাকরি চলে গেছে। সেটা আপনাকে খবর দিতে পারি। দায়িত্বে নেই, উনি কিন্তু দায়িত্বে নেই এখন, উনি কিন্তু জেলে আছেন। চেয়ারম্যান হিসেবে উনি, তার ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ করছে, উনি চেয়ারম্যানের দায়িত্ব নেই। কারণ চেয়ারম্যান তার চেয়ারম্যানশিপ চলে গেছে, উনি চেয়ারম্যানশিপ চলে গেছে, এরকম প্রমাণ অবশ্য পাচ্ছি না। এরকম প্রমাণ তো পাওয়ার দরকার নেই, কারণ কেউ যদি অ্যারেস্ট হয়ে যায় তার চেয়ারম্যানশিপ থাকে না। না 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 না, বিচার হলে না থাকে, বিচারে কনভিক্টেড দিন বলতেছেন, বিচার প্রক্রিয়া দিন বলতেছেন, প্রক্রিয়া দিন বিচার হলে তো থাকবে না, থাকার কথা, বিচার হওয়ার পরে থাকবে না। সেই জন্য তো বলছি, কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান তো সে না, সে তো চেয়ারম্যান না, উনি চেয়ারম্যানই আছেন। আচ্ছা যাই হোক, মানে এই মুহূর্তের খবর হচ্ছে যে আসামির বিরুদ্ধে সাক্ষী না দিতে নানা ধরনের চাপ সৃষ্টি, হুমকি দামকি দেওয়া হচ্ছে, নানা ধরনের কথাই আছে। যাক, আমি এটি বলতে চাই না। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি একদম নগদ আছে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটির মধ্যে শুধু ক্ষমতাশালীরা এবং যারা ক্ষমতাশালী তারা এই কাজে সাহায্য করছেন, এরকম অভিযোগ। ক্ষমতাসীন আর ক্ষমতাশালীর মধ্যে পার্থক্য। আমি একটু সহযোগিতা করতে চাই। এই দুটো সমাবেশ, হেফাজতে ইসলাম এবং আরেকটা সংগঠন সমাবেশ কিন্তু সরকারের পারমিশন নিয়ে করেছে। এই সমাবেশ থেকে মিছিল থেকে লোকজন যে এসব ঘটনা ঘটাইছে। আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে এই ব্যাপারে একটু হাবিব ভাইয়ের মন্তব্য জানতে চাইবো। আমরা হাবিব ভাইয়ের মন্তব্য শেষে আমরা ডক্টর হাবিব মিল্লাত মুন্নাকেও শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। হাবিব ভাই, বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময় বৈঠক করছেন, এখান থেকে বিএনপির কি ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত তৈরি হচ্ছে, তারা আসলে কোন পথে এগুতে চায়, আমাদের একটু বলবেন কিনা? না, এখন প্রত্যেকটা দলই তারা সংগঠনকে সাজানোর জন্য, গোছানোর জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য, বিভিন্ন কমিটি করার জন্য তো বলবেই। যেমন মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদেরকে নিয়ে বসেন এবং আমাদের ভাগ ভাগ করে বিভিন্ন জনকে বিভিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হচ্ছে। এই কাজগুলো তো রুটিন মাফিক কাজই আর কি, এটা তো করবেই। আজকে এই দিনে আমি কিন্তু একটা বিশেষ, মানে আপনার সিলেবাসের বাইরে আমি আপনার অনুমতি সাপেক্ষে একটা কথা বলতে চাই যে আজকে আমি একটা ড্রেস পরে আসছি, দেখছেন আপনার, আমার জুতা কালো, মোজা কালো, প্যান্ট কালো, শার্ট কালো,
কলমের এটাও কালো, চুলও কালো, কারণ গোপটাও কালো। কারণ আমি মনে করি যে আজকের এই দিনটার জন্য বাংলাদেশের আজকের এত সমস্যা সৃষ্টি হয়েছে। একটা স্বাধীন সার্বভৌম যুদ্ধ করে দেশ স্বাধীন করার পর আজকের এই দিনে 9.5 মাস পরে স্বাধীনতা জাসদ নামে একটা সংগঠন তৈরি হয়েছিল, এবং সেই জাসদ সংগঠন তৈরি হওয়ার এই দিনেই তারা সলমনটা সেরে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিল, তখন প্রেস ক্লাবের সামনে দুজন বীর মুক্তিযোদ্ধাকে, সেই সময় সরকার, তৎকালীন সরকার, ক্ষমতাসীন সরকার, মোশাররফ হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা, কাজী আরিফ সাহেবের শ্বশুর, আর সিদ্দিক মাস্টার, এই দুজনকে হত্যা করেছিল। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি যে এই যে বিভিন্ন কালো অধ্যায়ের দিকে চলে গেল, এরই ধারাবাহিকতায় ধরেন জাসদের সৃষ্টি, দেশের ভিতরে অশান্তি, অরাজকতা, এর মধ্য দিয়ে 15 আগস্টের নির্মম ঘটনা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনদান, এই দেশটা অনেক সুন্দর হতে পারত। তাই আজকে আমি মনে করছি যে এই বাংলাদেশের যত অপকর্ম, যত মানে দেশ ধ্বংস, দ্বারপ্রান্তে যাওয়া থেকে শুরু করে আজকে আমরা এই যে কেওয়াস, কনফিউশন, সব কিন্তু আজকের এই দিনে সৃষ্টি হয়েছে বলে আমি আজকে পোশাকটা পরে এসেছি। আপনি মনে করছেন যে এই দিনে কোন সরকার 72 সালে আজকের এই দিনে, এবং যারা সৃষ্টি করেছিল আজকে সেই সমস্ত নেতাদের বাংলাদেশের মানুষের সামনে আসে তাদেরকে প্রকাশ্যে বিচার করা উচিত। তারা সেদিন কি কারণে জাসদ সৃষ্টি করেছিল, সেই সময় সরকারকে অস্থির করেছিল, আবার কি কারণে আজকে তারা এই সরকারের এখন সবাই, আজকে আসাম আব্দুর রাব্বাই সরকারের মন্ত্রী হয়েছে, আজকে হাসান ইনুরাম মন্ত্রী হয়েছে, আরেক ভাগ হয়েছে তারাও মন্ত্রী হয়েছে। তাহলে কেন বাংলাদেশে হাজার হাজার মন্ত্রী হয়েছে, কেন তারা আপনার পয়েন্ট একদমই পরিষ্কার। আমি ডক্টর হাবিবুল্লাহ মুন্না আপনার কাছ থেকে জানতে চাইবো যে সরকারের হাতে ক্ষমতা রয়েছে, সরকার যদি সঠিক এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয় সেটি বাস্তবায়ন করতে সরকারি বৈধ ক্ষমতাই যথেষ্ট হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে ডিসিসির একটি কার্যক্রমে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটেছে। ছাত্রলীগকে বারবার আমরা মাসলমানের ভূমিকায় আমরা দেখছি, ছাত্রলীগ বা যুবলীগ বা সহযোগী সংগঠনগুলির কথা যদি বলি, এই মাসলমানটা আপনাদের জন্য কতটা জরুরি? আসলে সত্যি কথা বলতে কি, মাসলমানটা জরুরি নয়, এবং মাসলমান মনে করেন না যে কেউ কেন্দ্র থেকে নির্দেশ দিয়ে পাঠিয়েছে। কোনো কোনো অঞ্চলে কেউ কেউ গড়ে ওঠে, কিছুদিন থাকে, তারপরে তারা মিলিয়ে যায়। যারা প্রকৃত রাজনীতিবিদ তারাই টিকে থাকে। আওয়ামী লীগের কাউন্সিল দেখেছেন। আমি একটা কথা বলবো, ওই 31শে অক্টোবর 1972-এর কথা, সেই সময় যারা অঘটন ঘটিয়েছে তাদের বিচার যে কেউ চাইতেই চায়, তাতে কোনো অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারও আগে 1971 সনে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে দেশের জনগণ, 2 লক্ষ মা বোন সম্ভ্রমহানি করেছে। তাদেরকে বিচার না করে মন্ত্রিত্ব দেওয়াটা কি ঠিক হয়েছে কিনা, এইখানে আমার সবার কাছে প্রশ্ন রইল। আপনি পয়েন্টটি মেক করেছেন। আমি আপনাদের দলের যে সদ্য দায়িত্ব নেওয়া সাধারণ সম্পাদক তার একটি কথা বলতে চাই। তিনি আওয়ামী লীগের মধ্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে চান এবং সেটি সবাইকে বলেছেন। আওয়ামী লীগ এখন কোন কোন জায়গায় ইনডিসিপ্লিন বলে আপনি মনে করেন? উনি বলেছেন যে আওয়ামী লীগ, আপনি দেখেন আজকে একটা ব্রাহ্মণবাড়িতে ঘটনা ঘটেছে গতকাল, আওয়ামী লীগের উপর দোষটা আসছে। আওয়ামী লীগ কি 200 মানুষের দল? আওয়ামী লীগে কোটি কোটি সমর্থক, কোটি কোটি কর্মী রয়েছে। আপনি কি মনে করেন যে এই যে ছাত্রলীগের 2 জনের কথা বললেন, আওয়ামী লীগ কি, ছাত্রলীগ কি 2 জন ছাত্র নিয়ে, লক্ষ লক্ষ ছাত্র নিয়ে ছাত্রলীগ? এই 2-1 জনের জন্য যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্যই আমাদের সাধারণ সম্পাদক সঠিকভাবে বলেছেন কাউকে কোনোভাবে চলে যেতে দেওয়া হবে এবং ডিসিপ্লিন ফিরে আনতে হবে। তিনি সঠিক কথাটি বলেছেন। জনাব শাহাদাত হোসেন সেলিম, সরকারের উন্নয়নমূলক এবং অন্যান্য কার্যক্রম কতটা জনগণ বান্ধব হচ্ছে সেই বিষয়ে আপনার দলের বা বক্তব্য বা অবস্থান রয়েছে কিনা? না, এখানে দেখুন, উন্নয়নের যে কথাটা, সরকার তো খুব মানে ঢাকঢোল পিটিয়ে সবসময় উন্নয়নের কথা বলে, বিভিন্ন মেগা প্রজেক্টের কথা বলে। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি মেগা যে প্রজেক্টগুলো, এগুলো মেঘা বরকত, আপনার মেঘা লুণ্ঠন। এখানে প্রত্যেকটা প্রজেক্ট, আজকে ধরুন একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে 300 কোটি টাকা, যেদিন সেটা ভিত্তি স্থাপন করা হবে সেটার পরিমাণ দাঁড়াবে 500 কোটি টাকা, যেদিন কাজ শুরু করবে সেদিন দাঁড়াবে 1000 কোটি টাকা, শেষ করলে হয়ে যাবে 2000 কোটি টাকা। এই যে জবাবদিহিনভাবে আপনার এই যে বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের মধ্যে যে লুণ্ঠনটা হচ্ছে, আমরা বারবার এটা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলছি যে এখানে পৃথিবীর সবচাইতে বেশি একটা রাস্তা তৈরি করতে পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ বাংলাদেশে ব্যয় হয়। একটা রেল লাইনের 1 মাইল করতে গেলে সারা পৃথিবীর যে খরচটা হয় তার চাইতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত হয়। ঢাকা চট্টগ্রাম যে 4 লাইন মানে যেটা প্রজেক্ট শুরু করেছে 700 কোটি টাকা দিয়ে, শেষ হয়েছে 2800 কোটি টাকা দিয়ে। এই যে এখানে জবাবদিহীনভাবে একটা উন্নয়নের ঢামাদোল পাটি একটা বাজিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্য দিকে স্মরণ করা হচ্ছে, মাঝখান দিয়ে
স্ফীত হচ্ছে কিছু কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক লোকের পকেট, এবং তারা এই অর্থটা প্রচার করছে বিদেশে। পত্রপত্রিকা এসেছে যে কানাডাতে একটা জায়গায় সৃষ্টি হয়েছে এটা বেগম গঞ্জ নামে, এবং বেগম গঞ্জ বলতে সমস্ত বেগমদের নামে সেখানে বাড়ি কেনা হচ্ছে। মালয়েশিয়াতে সেকেন্ড হোম আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কারা মালয়েশিয়া সেকেন্ড হোম করছে, যারা উন্নয়নের প্রজেক্টের সাথে জড়িত তারাই কিন্তু মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছে, তারাই কিন্তু কানাডাতে ঘর বাড়ি করছে এবং তারা তাদের পরিবারকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, উন্নয়ন আমরা চাই। একটা সরকার ক্ষমতা থাকলে ধারাবাহিকভাবে উন্নয়ন হবে, একটা সরকার তাদের কিছু রুটিন কাজ আছে এটা করবেই, কিন্তু উন্নয়ন নামে যে লুণ্ঠনটা হচ্ছে আমরা এটার প্রতিবাদ সবসময় করে আসছি। জনাব আব্দুস সবুর আসুদ, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে উন্নয়নের নামে এখন শুধু লুণ্ঠনই হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য বা এগুলির কোনো পরিবর্তন হচ্ছে না? আমরা তো কতগুলি ডেটাতে দেখছি যে তার একটু ভিন্ন চিত্র। বাংলাদেশের যদি আমরা বলি বৈদেশিক মুদ্রার মজুদ সেগুলি বাড়ছে, বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, আরো অনেক ক্ষেত্রে আরো অনেক পজিটিভ পরিবর্তন আছে। উন্নয়নের কথা যদি বলতে হয় তাহলে এবার এরশাদ সাহেবের কথা বলতে হবে। উনি এই দেশের যে সড়ক ব্যবস্থা, বিশেষ করে আপনি ঢাকা শহরে যে আপনি বাইলেনগুলো, পান্থপথ, বিজয় সরণি, মুক্তি সরণি, এই ধরনের অনেক সড়ক উনি করেছে। এরপরে আর কিছু হয়নি। আজকে ঢাকা রিং বাদ যেটা 3 ভাগের 2 ভাগ ওনার সময় হয়েছে, এরপরে আর একটুও হয়নি, 1 ইঞ্চিও হয়নি। তারপরে উনি আপনি এই যে সচিবালয়ের যে সবচেয়ে বড় ভবন 19 তলা ভবন, আজকে যে সচিবালয় থেকে দেশ পরিচালনা করছে, তার মানে উন্নয়নের ক্ষেত্রে হোসেন মোহাম্মদের সাথে অনেক কাজ করেছে। আমি বলছি সচিবালয়ের সবচেয়ে বড় ভবনটা 19 তলা ভবন এরশাদ সাহেবের আমলে তৈরি হয়েছে। আজকে নাগরিক সুবিধার, শহরের নাগরিক সুবিধার জন্য যে নগর ভবনটা, এটা এরশাদ সাহেবের সময় হয়েছে। যে সময় আইজি অফিস এখন থেকে পুলিশ পরিচালনা করছে, সে আইজি অফিস এরশাদ সাহেবের সময় হয়েছে। আপনি বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, হল, অনেক কিছু। আমি যেটা বলছি, আমি আপনার শেষে আসতেছি। আপনি দেখেন এই যে বাইতুল মোকাররমের পূর্ণাঙ্গকরণ, শহীদ আপনার গিয়ে শহীদ মিনার এরশাদ সাহেবের আমল হয়েছে। আজকে মনে হয় সাভার স্মৃতিসৌধ পূর্ণাঙ্গ হয়েছে এরশাদ সাহেবের আমলে। এই যে আপনার মিরপুর স্টেডিয়াম, আমি আসতেছি এখানে আপনার গিয়ে এখন যেটা হচ্ছে রোড শো। একজন লোক বলতেছে যে রোড শো হচ্ছে। রোড শো মানে আমাদের যোগাযোগ মন্ত্রী উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সেখানে ওনাকে বলা হচ্ছে নাকি, অনেকে উনিই বলছেন এক জায়গায়, আপনি সাক্ষাৎকারে, আমাদের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন ওনাকে বিভিন্ন নামে জনগণ ডাকে। যাই হোক, আপনি দেখেন ABM শাহজাহান যে নৌ পরিবহন মন্ত্রী, উনি হলো শাহজাহান খান, উনি হলো নৌ পরিবহন মন্ত্রী, উনি হলো সড়ক ব্যবস্থায়, বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবস্থায় উনি নেতৃত্বে আছেন। তো সেই জন্য বলছি অনেক কিছু করছে না তা না, করছে। এই যে পদ্মা ব্রিজের মতো ব্রিজ করতেছে, আপনার গিয়া যমুনা ব্রিজেরও সমাপ্ত হয়েছে, আপনার এই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, করছে, অনেক কিছু করছে। তবে যেভাবে বলছে সেভাবে করছে কি করছে না সেটা নিয়ে সন্দেহ আছে। তবে আমি মনে করি যদি আরেকটু সময় পাওয়া যায় তাহলে হয়তো আরেকটু ভালো করার চিন্তা ভাবনা। বিরতি নিচ্ছি ডক্টর আওয়ামী লীগ সরকারের হাবিব মিল্লাত মুন্না, আমরা জানতে চাইবো যে সরকারের এখনকার যে উন্নয়নের সাথে যে দুর্নীতির যে সম্পৃক্ততার কথা জনাব সাদাত হোসেন সেলিম বললেন, যত মেগা প্রজেক্ট তত মেগা দুর্নীতি, সেই বিষয়টি সম্পর্কে আপনার মতামত একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর হাবিব মিল্লাত মুন্না, একটি প্রশ্ন আসছিল যে এই উন্নয়নের সাথে দুর্নীতি খুব ওতপ্রোতভাবে জড়িত কিনা। আমাদের দর্শকদের অনেকে প্রশ্ন করছেন, দুই একটি প্রশ্ন আপনাকে যদি শোনায়। সুদীপ বলছেন যে হাবিবকে বলেন তাদের অতীত আর বর্তমানের দুটোই কলঙ্কিত মেগা প্রজেক্টের নামে মেগা চুরি করছে কিনা সেটি নিয়ে একটু খোঁজ খবর করতে। পার্থ বলছেন কিছুদিন আগেও বিবাড়িতে একটি বৈশাখী কনসার্ট হুজুরা করতে দেয় নাই, এখন আবার একই রকম কাজ করছে, গভর্নমেন্ট মৌলবীদের ব্যাপারে চুপ কেন, তাদের অন্যরকম কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই প্রশ্ন করছেন। সরকারি দলে ভূমি দখলবাজির সাথে জড়িত এটা সকলেই জানেন, যেমন আপনারও হয়তো অজানা নয়। যাই হোক, ডক্টর হাবিব মিল্লাত মুন্না, আপনি এটি বলবেন কিনা দুর্নীতির সাথে বা উন্নয়নের সাথে দুর্নীতির সম্পর্ক? দুটি কথা বলা যেতে পারে যে আপনি ধরেন বাংলাদেশ
বিএনপি সরকারের সময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আপনি নিশ্চয়ই ভুলে যান নাই, এবং আওয়ামী লীগের সময় একবার হয়েছিল। তো যদি তুলনা করে থাকেন, আওয়ামী লীগের সময় 20% দুর্নীতি হয়, যদি হয় বিএনপির সময় 100 ভাগ। কথা শেষ করে নেই। আপনারা যদি ইন্টারন্যাশনাল ইন্ডিকেটর গুলো দেখেন, আমি সেটা বলছি না 2001 এর কথা, যদি ইন্ডিকেটর গুলো দেখেন, যে কোনো ইন্ডিকেটর, যদি আপনি বিদ্যুতের কথা ধরেন, আমাদের রিজার্ভের কথা ধরেন, আমাদের পার ক্যাপিটা ইনকামের কথা ধরেন, আমাদের ইলেকট্রিসিটির কথা ধরেন, স্বাস্থ্যসেবার কথা ধরেন, শিক্ষার কথা ধরেন, 142টা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের কথা ধরেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার উন্নতির কথা ধরেন, প্রত্যেকটি সূচকে যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ বেশি উন্নয়ন করছে। একটা সূচকে শুধু আমরা পিছিয়ে আছি। আর কেন পিছিয়ে আছি জানেন? এই ধরনের বিরোধী দলের জন্য। তারা কোনো কাজকে, ভালো কাজকে প্রশংসা করবে না। তারা বলবে না যে একটা ফ্লাইওভার হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে, এটার উপর আমি শান্তিতে যেতে পারছি, তবে এতে দুর্নীতি একটু হয়েছে, এটা না হলে পারতো, এটা এনারা বলতে পারেন। কিন্তু ওনারা ফ্লাইওভারের কথাই বলবেন না। ওনারা বলবেন না যে 300 থেকে 1500 বলেন তো, না বলেন না। আমরা জানতে চাই তো যে 4 লেনে আপনি যত টাকা দিয়ে এই 4 লেন করছেন, যত রাস্তা করছেন, আমার সেলিম ভাই একটা, ওনারা ধরেন যত টাকা দিয়ে রাস্তা করছেন, সেলিম ভাই একটা দলের একটা সুবিধাজনক পজিশনে আছেন যে কখনোই সরকারে ছিলেন না, ভবিষ্যতে যাবেন কিনা আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। তো ওনারা যে কোনো কথা বললে ওনাদের পক্ষ থেকে কোনো অসুবিধা হয় না। উনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় একটা রাস্তা করার জন্য। আপনি জানেন এলজিডি রাস্তা করতে কত টাকা লাগে পার কিলোমিটারে? বলেন পার কিলোমিটার কত টাকা লাগে? পার কিলোমিটারে কত টাকা লাগে? আমি আস্তে আস্তে বলি, আমাকে একটু বলার সুযোগ দেন। কে বলেন? কেউ জানেন না? 20 লক্ষ টাকা লাগে। এই টাকাটা যে কোনো দেশের তুলনায় কম। আপনি কিভাবে বলতে পারেন? স্পেসিফিক্যালি রাস্তার কথা বলেছেন যে 4 লেন রাস্তা আমাদের ব্যয়। জি, মহাসড়কের কথা বলতে পারি। কতগুলো 4 লেন রাস্তা হয়েছে বাংলাদেশে? কতগুলি 4 লেন রাস্তা হয়েছে? এটা তো কুইজ কম্পিটিশনের নাম আছে না? অবশ্যই কুইজ, আপনাদের জানতে হবে। আপনারা ইনফরমেশন এবং কত কিলোমিটার রাস্তা, কত টাকা খরচ হয়েছে, কত করে কিলোমিটার হয়েছে, আমি দেখাবো যে পার 4 কিলোমিটার। এটা কি পাজামা রোড? এটা কি পাজামা রোড? পাজামা রোড পাইপলাইন রোড, আমি বুঝি না। আপনি যেভাবে চ্যালেঞ্জ করলেন, আপনি তো পাজামা রোড কি আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আমরা কেউ বুঝি না। আপনি বলেন এলজিআর পাজামা রোড কি? পাজামা রোড কি জিনিস? বলেন কি জিনিস? আমি জানি না। আমরা বক্তব্যটা একটু অন্য জায়গায় চার ধরনের রোড আছে। ভিলেজ ক্যাটাগরি 1, ভিলেজ ক্যাটাগরি রোড। আপনি পাজামা পাঞ্জাবি রোড দিবেন তাতে মনে না। আপনি ইউনিয়ন রোড, থানা রোড, এর বাইরে কোনো রোড। এলজিডি তো পাজামা দিয়ে শুরু করছে। এই তো আপনি পাজামা বলতে পাবো। আমার কথা আপনি খুব আমি তো জানতে চাই কোন রোডটাতে পার কিলোমিটারে কত খরচ পড়েছে, আমি দেখব সেটা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট কিনা। পৃথিবীর মধ্যে হাইয়েস্টের ব্যাপারে উনি বলেছেন। জি সেলিম ভাই, আপনি? জি, আমি বলেছি ভারতে 12 কোটি টাকা খরচ হয় প্রতি কিলোমিটারে, পাকিস্তানে এটা 16 কোটি টাকা, শ্রীলঙ্কাতে এটা 18 কোটি টাকা, বাংলাদেশে 112 কোটি টাকা প্রতি একটা মানে মহাসড়ক তৈরি করতে। 4 লেন মহাসড়কের ক্ষেত্রে, 4 লেন মহাসড়কের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আমি এলজিডি যেহেতু আমরা সরকারের এলজিডি কন্ট্রাক্টরই করি না, জানি না। আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা হয়েছে, শুধুমাত্র সোলিং করেছে 1 কিলোমিটারে কম 56 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই 56 লক্ষ টাকার মধ্যে অর্ধেক টাকায় কিন্তু পকেটে গিয়েছে, অর্ধেক টাকায় পকেটে গিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি। আমাদের প্রিয় হাবিব ভাই কিছু বলতে চাচ্ছেন? তবে একটা কথা, উনি যে তথ্যটা দিয়েছেন যে 12, উনি বলেছেন সারা পৃথিবী, ওনার পৃথিবীটা হচ্ছে এই উপমহাদেশটা ধরি আমরা, পৃথিবী থেকে উপমহাদেশে আসছেন। এরপরে যদি আরেকটু চেপে ধরি তখন দেখবেন আমাকে একটা বলার সুযোগ দেন। হাবিবুল্লাহ যে কথাটা বললেন, এখন কথাটা একেবারেই মানে ভিত্তিহীন কথা। কোনটা? এই যে 20 লক্ষ টাকা একদম কথা বলেন না হাবিব ভাই, উনি কিন্তু আমি বল না, রাস্তা আছে, এখন যদি পায়ে হাঁটা রাস্তা হোক, আমি বলছি আরো কম লাগে। 50 কিলোমিটার রোড হচ্ছে, আপনি দেখবেন 20 লাখ টাকা খরচ হয়েছে। এবং জানেন না তাহলে কথা, আমি জানি তো, আমি জানি, আপনি জানেন না। আচ্ছা আমরা হাই ভাইকে শুনি। না জেনে কথা হাই ভাই, আপনি না জেনে কথা বলছেন একেবারে। আচ্ছা হাই ভাই আপনি বলেন। কথা হলো যে উনি যে এতগুলো কথা বলছেন, উনি যে এত লম্বা লম্বা কথা বলছেন। না, লম্বা লম্বা কথা বলিনি। লম্বা কথার মধ্যে জিজ্ঞাসা করি যে আপনি তো কথা বলার অধিকারই নাই। কি কথা বলেন আপনি? আমার অধিকার নাই মানে আপনার কিসের অধিকার আছে? আচ্ছা আপনি কি কথা বলেন? আপনার অধিকার আছে কিনা সেটা আপনি কথা বলেন। আপনার বাড়ি পাবনা, আমার বাড়ি সিরাজগঞ্জ। আপনার যদি উত্তরবঙ্গের মানুষের কথা বলতে আপনি পারবেন। আচ্ছা না এই যে এখানে আপনি কিসের কথা বলতে অধিকার নাই? কেন কথা বলতে অধিকার নাই? মানুষ যে টেলিফোনে দেখতেছে, ওনার আচরণটা দেখতেছে। না হাই ভাই, আপনি কথাটা বলেন না। আপনি আমাকে তো বলতে দিচ্ছেন এই তো আচরণ। না আপনি কথাটা বলেন। আপনি বলতে কেন কথা বলতে আপনি বক্তব্যটা আপনি কে বলেন যে আমার কথা বলার অধিকার নাই? ওনার অধিকার নাই এই কারণে আমি টক শো করি আজ থেকে 6
বলেন। না না ঠিক আছে, আপনি কথা বলেন প্লিজ। আরে টক শো 6 বছর লোক করলে কি? ও হাবিবা, আপনি আপনার কথা, আমার কথা আমি বলতে, উনি তো কথা বলতে বাধা দিচ্ছে। জি জি, আপনি বলেন, কথা বলেন। সেটা হলো যে ওনারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আচ্ছা, ওনাদের আমলে শেয়ার মার্কেট 96 সালে দেশের হাজার হাজার লাখ লাখ মানুষকে ফকির বানিয়েছে। এইবার ক্ষমতা আসার পরে আবার শেয়ার মার্কেট 32-33 লক্ষ মানুষকে রাস্তায় নামিয়েছে। ওনাদের সময় বেসিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুটপাট। না পলিটিক্যাল, এই যে এই কথাগুলি ওনাদের বলেন পলিটিক্যাল। এখন না না, একটা মানুষ একটা সরকার শুরু করে ওনারা বলার দুর্নীতির কথা বল, দুর্নীতির কথা বলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ওনার বাংলাদেশ বিমান চালাতে পারছে না, সব রুট বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশ থেকে নিয়ে আসতে থেকে ব্রিটেন থেকে তারাও এসে আমার এখনো কার্গো এইগুলি এখনো চালু হচ্ছে না। ওনারা কোন জায়গার যোগ্যতা, চুরি দাড়ি ছাড়া কোথায় সুশাসন দিয়েছে? আর মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আপনার ইয়ের পিএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আপনার এই যে জিএসসি, এই যে এই সমস্ত প্রাইম স্কুল, সেজন্য আপনি বলছেন যে কথা বলার জায়গা এবং শিক্ষাটাকে এমন ধ্বংস করছে যে পরীক্ষা না দিয়েও জিপিএ 5 পায় ওনাদের আমলে। এর প্রমাণ আমি দিতে পারবো। তো ওনারা যে এত কথা বলেন, ওনাদের কথা বলার আমি ওই অধিকারের কথা বলছি। ওনাকে ব্যক্তিগত ভাবে বলতেই পারেন, কিন্তু দাবড়ায় বেড়াচ্ছেন না। এই দাবড়ানোর বেড়ানোর একটা হিসাব আছে, কিন্তু এই হিসাব কিন্তু সামনে হবে। আর উন্নয়নের যদি কথা বলেন সামনে হবে। আর আমি বলি কথা বেশি বলেন না, আমি বলি যে হিন্দুদের সম্পত্তি দখল আপনি লিস্ট বের করেন, 80% উপরে আওয়ামী লীগ দখল করেছে। কোন বিএনপির লোকেরা, কোন লোকেরা হিন্দুদের সম্পত্তি দখল করে যায় না, সম্পদ আওয়ামী লীগ আলাদা। আর উন্নয়নের যদি কথা বলেন, উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ যদি আপনি বলতে যান, আমি একটা উদাহরণ দিয়ে শুধু বলতে চাই, যমুনা ব্রিজটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিল। যেদিন যমুনা ব্রিজের দারুণ সময় কাটিয়েছে, যে সময় বিএনপি আসলে কিছুই করে নাই। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে উন্নয়ন এবং যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল। আমাদের দর্শকরা এতে অংশগ্রহণ করছেন। দর্শকদের মধ্যে অনেকেই এটি বোধহয় যমুনা সেতুর কথা বলছেন, যে 116টি পিলার, 121টি পিলারের মধ্যে বিএনপি বানিয়েছিল। আমাকে উনি বলছেন এতটা অন্ধ না হতে। আসলে ভাই, এই ব্যাপারে আপনি বলবেন কিনা যে বিএনপি এবং জাতীয় পার্টির কথা আপনি বলছিলেন আগে, বিএনপির এই উন্নয়নের মধ্যে যে দেশের উন্নয়নের যে ভূমিকা, সেটিকে আপনি কে বিবেচনা করেন? বিএনপি ওতে একটি সিগনিফিকেন্ট আমল ছিল। বিএনপির সময় যমুনা সেতুর একটা পর্যায়ে, বিএনপির আমলে ভালো একটা পর্যায়ে বিএনপির আমলে সমাপ্ত হয়েছে। পরবর্তীতে এরশাদ সাহেবের সময় পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1997 সালে এটা উদ্বোধন করে এটা এই যমুনা ব্রিজের সমাপ্ত করেছে আর কি। তারপরে পদ্মা সেতুর মধ্যে আসেন না, এই যে ঢাকা মাওয়া খুলনা মহাসড়কটা কিন্তু এরশাদ সাহেবের আমলে তৈরি হয়েছে। এরশাদ সাহেবের প্রতিটা উন্নয়নের সাথে এরশাদের ছোঁয়া আছে, এরশাদ সাহেবের ছোঁয়া আছে। তো সেজন্য বলতেছি, বিএনপি আমলে যে জিনিসটা হয়েছে, বিশেষ করে আপনি গিয়া ওই 91-96 সালের মধ্যে কিছু কর্মকাণ্ড আমার চোখে পড়েছে, কিন্তু আমি আসলে 2001 থেকে 2006 পর্যন্ত আমি তেমন কিছু আমার চোখে পড়ে নাই। আপনি যে একটু আগে যে বলেছেন যে পড়ার মধ্যে পড়া হয়েছে, আপনি জামাতের আমিরকে মন্ত্রী বানানো হয়েছে এবং জামাতের মহাসচিবকে মন্ত্রী বানানো হয়েছে, এবং তারা তাদের দলকে শক্তিশালী করার জন্য বিএনপি থেকে যা ফুটিংস নেওয়ার তারা নিয়েছে। এবং এবার এখনো যে তারা যে, এবং সত্যিকার অর্থে জামাত বিএনপির যে কতগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, আপনি সরাসরি আমি না বললে আপনি বুঝতে পারবেন না। আপনি আজকে ছাত্র দল ছাত্র শিবিরের কাছে হারিয়ে যেতে বসেছে। আচ্ছা, আমরা একটু সেলিমের কাছে শুনি। সেলিম ভাই, আপনি মনে করেন কোন ধরনের সরকার আসলে দেশে মানে উন্নয়নের ক্ষেত্রে আসলে সাহায্য করে বলে আপনি মনে করেন, বা সরকার কিরকম হলে উন্নয়নটা সুবিধা হয়? আপনি যদি খুব সংক্ষেপে বলেন। মানে সরকার তো অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত, এটা সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের পালস বুঝে এবং সেভাবে কাজ করে, জবাবদিহিতা থাকতে হবে। এখন এখানে দেখুন, একটা কিমাকার সরকার চলতেছে, এখানে বিরোধী দলের আপনারা দুইজন সরকারি দলের আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, 2 থেকে 3 জনের মতো। তারপর আবার যে হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, আমি ঘৃণা ভরে বলছি, এখন তিনি এখন একজন একটা প্রধানমন্ত্রী বিশেষ দূত। ওনার আত্মমর্যাদা এবং আত্মসম্মান বোধ যদি সামান্যতম থাকতো তাহলে কথাটা হতো না। এখন যে উন্নয়নের সাথে সাথে আমি দুর্নীতির কথাটা বলছি, আপনাদের ঘুরে ফিরে কথার মধ্যে আসছে যে রিজার্ভটা তো আমাদের
আপনার বিদেশে যে মানে কর্মীরা যারা কষ্ট তারা করে মাথা ঘাম পায়ে ফেলে সেখানে যারা পাঠাচ্ছে, আমরা তাদের অবদানকে কোনোভাবে অস্বীকার করতে পারবো না, কিন্তু তাদের জন্য আমরা কিছুই করছি না। বিমানবন্দরে এসে তারা কাস্টমের কাছে এবং আপনার এখানে আপনার ট্যাক্সি ড্রাইভারদের কাছে, ড্রাইভারদের কাছে যেভাবে হেনস্থা হয়, আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারছি না। সেই রিজার্ভ কিন্তু যে রিজার্ভটাও কিন্তু আমরা রক্ষণ করতে পারছি না, সেই রিজার্ভটা চুরি হয়ে যাচ্ছে। এখন ব্যাংকে গত ৫-৬ বছরে ব্যাংকে সীমাহীন দুর্নীতি হয়েছে, এটা বলার বাইরে। মানে এক দলিলের মধ্যে ১০ বার লোন নেওয়া হয়েছে এবং মানে সরকারি ব্যাংকগুলোর অস্তিত্ব নাই, মানে মানে লুণ্ঠনের একটা দশক চলছে এখন। হাবিব ভাই, এক দশকে আপনি বলেন, ১ মিনিট বলেন আপনি। আমি এক মিনিট বলি যে আমি উন্নয়ন বলতে ওই বিল্ডিং বানানো, রাস্তা বানানো এখান থেকে এটা শেষ না। শেষ হলো যে উন্নয়ন যাকে বলে, উন্নয়ন আজকে কেন বাংলাদেশটা হয়েছে, এর যদি মূল কারিগর বলতে চান তাহলে শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে বলতে হবে। আজকে কিসের উপর ভিত্তি করে আমরা আছি? আমরা ভিত্তি করে আছি গার্মেন্টস উপরে। গার্মেন্টস সেক্টরে শহীদ রাষ্ট্র জিয়া রহমান চালু করেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে ম্যান পাওয়ার, যে ম্যান পাওয়ারের কথা রিজার্ভের এত বড়াই করে, এই ম্যান পাওয়ার জিয়া রহমান সৌদি আরবে নিম গাছ লাগানোকে কেন্দ্র করে সৌদি আরবে ম্যান পাওয়ার শুরু হলো, বিদেশের মানুষ বাইরের কাজ করবে মানুষ চিন্তা করতে না শুরু করেছে। তারপরে আপনি যদি বলতে চান ইরিগেশন, আজ খাদ্য আমাকে শেষ করতে, ইরিগেশন জিয়া রহমান কিন্তু চালু করেছে, খাদ্য সংসম্মত ইরিগেশন জিয়া রহমান আসছে। তারপরে যে কথাটা এরশাদ সাহেব কথা, এরশাদ সাহেব তো একটা জোর করে একটা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং এর সাথে সময় আপনার মনে আছে সে লাস্ট বাজেট আমার মনে হয় 90 থেকে 95% বিদেশ নির্ভর বাজেট ছিল, 87%। আর বেগম খালেদা জিয়াকে স্যালুট জানাতে হবে এই কারণে, এইরকম একটা অবস্থার উপর এসে 91 সাল থেকে শুরু করে 96 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করে, তখন দেশে উৎস থেকে 57% আমার দেশে উৎস থেকে আমার বাজেটে ওকে ভ্যাট ট্যাক্সের উপর বলবেন যে সেই গভর্নমেন্ট উন্নয়নের যদি আমার মনে হয় আসলে আপনি 30 সেকেন্ড বলেন, 30 সেকেন্ড আমি একটু বলতে যেহেতু আমার নেতা সম্বন্ধে সরাসরি একটা 30 সেকেন্ড না আমি এটা বলি, আমার নেতা কি পরিবেশ পরিস্থিতিতে উনি দূতের কাজ করছে এটা সবাই জানা আছে। পরিবেশ পরিস্থিতি আপনি দেখেন আওয়ামী লীগের কাউন্সিলে কিছু নেতা বসেছিল, নিজেকে ধন্য মনে করেছে, তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেয় নাই। এই হলো অবস্থা। আমি সেটা বুঝালাম না, সবাই কিভাবে তোষামত করে আছে সেটা আমি বলতে চাচ্ছি। আমি যেটা না তারপর আমার নেতা এখন এদের কাছে কিছু না, আমার নেতা হ্যাঁ ম্যান পাওয়ারটা অবদান, কিন্তু আমি দুটো কথা বলে শেষ করব খুব সোজা। আমি খুব মজা পাচ্ছি, এই কারণে মজা পাচ্ছি কে বড় তোষামতকারী, এটা আওয়ামী লীগকে কে সবচেয়ে বেশি তোষামত করে এই নিয়ে কথা হচ্ছে। আমরা সন্তুষ্ট। আর একজন অবৈধ দখলদারকারী আর একজনকে বলছে অবৈধ দখলদার। আমি খুব মজা পেলাম আজকে, ধন্যবাদ। আমার কোনো কথা নেই। অবৈধ দখলদার বলাতে আপনি মজা পাচ্ছেন, সেটি ঠিক আছে। আর আপনারা কোন দখলদার? বিনা ভোটে ওনার সভাপতি এবং নির্বাচনের সাথে আপনি কাউন্সিলকে জনগণের অধিকার কেড়ে নিতে চায়, সেই দলকে ঘৃণা করা উচিত। ঠিক আছে, ওই নির্বাচনে আমার মনে হয় থেকে আর বেরোতে পারবে না। ভুল করেছেন ছাত্রলীগ থেকে বিএনপি জয়েন করে, আর পারবেন না ফিরে আসতে, আপনাদের কাছে নেওয়া হবে না, কোনোদিনই নেওয়া হবে না আপনাকে। আমি বলি আপনারা জিতছেন। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকালে এই সময়। শুভরাত্রি।